শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমি নিগার পারভিন, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, তোমাদের আজকের এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমার ঢাকা কলেজ উদ্ভিদ বিজ্ঞান বিভাগ তৃতীয় বর্ষের ছাত্ররা আশা করি আমার সাথে এই অনলাইন ক্লাসে আজকে উপস্থিত আছো। তোমরা জানো যে আমি তোমাদেরকে ইতিমধ্যে জেনে গেছো, এর আগে আরো 2টা ক্লাস নিয়েছি তোমাদের সাথে। এই নিয়ে আমার থার্ড ইয়ারদের তৃতীয় লেকচার ক্লাস। তো তোমরা জানো নিশ্চয়ই আমি তোমাদেরকে পেলিনোলজি পড়াচ্ছি। আগে আমি তোমাদেরকে আরো 2টা ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে পেলিনোলজি পরাগরেণুবিদ্যা, যেটা বিজ্ঞানের একটা কি আধুনিক এবং একটা গুরুত্বপূর্ণ শাখা হিসেবে স্বীকৃত। বলেছিলাম যে বিজ্ঞানের এই শাখায় কি হয় যে পরাগরেণু বা হচ্ছে কি পরাগরেণু নিয়ে আলোচনা করা হয়। পরাগরেণুটা কি নিম্ন শ্রেণীর উদ্ভিদে সাধারণত কি যেটা স্পোর বা রেণু নামে পরিচিত। নিম্ন শ্রেণী বলতে শৈবাল, ছত্রাক বলো, অপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে বায়োফাইট, টেরিডোফাইট, এগুলোতে একটা স্পোর নামে পরিচিত, বা অজন বা যৌন প্রজননের একক। যেটা আরেকটা হচ্ছে যে যেটা সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে সেটা হচ্ছে পরাগরেণু নামে পরিচিত। এই পরাগরেণুটা আবার হচ্ছে পুংগেমেটোফাইটের প্রথম কোষ। হ্যাঁ, পরাগরেণু পুংগেমেটোফাইটের কোষ, এবং যার মধ্যে কি হয় যে মিউসিস প্রক্রিয়ায় মাইক্রোস্পোর বা পরাগরেণু তৈরি হয় এবং যেখান থেকে শুক্রাণু উৎপন্ন হয়। যাই হোক, এটা আমি তোমাদেরকে আগেও পড়িয়েছি। আজকে শুরু করছি যে পরাগরেণুর অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্য। তোমরা পরাগরেণু যখন পরাগরেণু অঙ্গসংস্থানিক যে বাহ্যিক দিক থেকে যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাই সেগুলোকে বলা হয় কি অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্য বা মরফোলজিক্যাল বৈশিষ্ট্য। কোনগুলো এগুলো? এককতা, তারপর হচ্ছে মেরুতা, আকার, টার্মগুলো পরিচিত মনে হচ্ছে নিশ্চয়। এগুলো হচ্ছে কি মরফোলজিক্যাল বৈশিষ্ট্য বা অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্য। প্রতিসাম্যতা, তারপর হচ্ছে বহিত্বকের গঠন বা অলঙ্করণ বা ত্বকের, বহিত্বক না বলতে পারি আমরা, যেটা বহিত্বক বা ত্বক যেটা বলতে পারি যে ত্বকের গঠন, ঠিক আছে। তারপর রন্ধ্র বা ছিদ্র যেটাকে বলা হয়, বা অ্যাপারচার। হ্যাঁ, তো এরকম অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে যেগুলোকে কি বলা হয় যে পরাগরেণুর কি অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্য। তারপর হচ্ছে যে অবস্থান হতে পারে। তো এগুলো কি পরাগরেণুর কি বললাম যে অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো যেমন ধরো যে আমি যখন গত ক্লাসে পড়িয়েছিলাম যে পরাগরেণুর বৈশিষ্ট্যগুলোর মধ্যে যে বিভিন্ন বৈশিষ্ট্য দেখা যায়, যে আকার আকৃতিতে একরকম, মেরুর দিকে একরকম, প্রতিসাম্যতার উপর ভিত্তি করে একরকম, ছিদ্রের উপর ভিত্তি করে, কাজের উপর। তো শ্রেণীবিন্যাস পড়ানোর সময় নিশ্চয়ই এই টার্মগুলো এসেছে, তোমরা জেনে গেছো অলরেডি। যে এককতা বলতে হচ্ছে যে পরাগরেণু মানে কিভাবে থাকে, যে এটা একটা অবস্থানটা বা অ্যারেঞ্জমেন্টটা বা বিন্যাসটা বলা যায় যে সাধারণত একক হিসেবে থাকতে পারে, ডায়াড হিসেবে থাকতে পারে, পলিয়ার্ড হতে পারে, ট্রায়াড, টেট্রাড, এরকম বিভিন্নভাবে পরাগরেণু থাকতে পারে। এটা হলো পরাগরেণুর একটা বৈশিষ্ট্য, যে পরাগরেণু কিভাবে থাকবে। মেরুতার উপর হচ্ছে সমমেরু হতে পারে, পরে হচ্ছে অসমমেরু হতে পারে, মানে মেরুর দিকে থাকতে পারে, আবার হচ্ছে কি মেরু প্রবণতা, সমমেরু, অসমমেরু, এরকম বিভিন্ন বৈশিষ্ট্য তোমাদেরকে তোমরা জেনেছো। আচ্ছা, আকারের ক্ষেত্রেও সেম কথা, যেটা বিভিন্ন আকারের হতে পারে, একদম 10 মাইক্রোমিটার থেকে শুরু করে 200 মাইক্রোমিটারের অধিকও হতে পারে পরাগরেণুর কি আকারটা। আকৃতির ক্ষেত্রে বলেছিলাম কি গোলাকার, ডিম্বাকার, বৃত্তাকার বা গোলাকার, ডিম্বাকার, উপবৃত্তাকার, তারপর ত্রিকোণাকার, পঞ্চকোণাকার, এরকম বিভিন্ন শেপে থাকতে পারে। এই সবই হচ্ছে পরাগরেণুর কি মরফোলজিক্যালি বৈশিষ্ট্য বা অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্য, পরাগ এবং হচ্ছে রেণুর বৈশিষ্ট্য যেটা বলছি। প্রতিসাম্যতা, সেরকম ভাবে যে প্রতিসাম্যতা মানে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য পড়িয়েছি, রেডিয়াল পড়িয়েছি, যে যেটা দুইটা সমান ভাগে ভাগ করা যায় সেটা হচ্ছে কি দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, এবং হচ্ছে বহু প্রতিসাম্য বা রেডিয়াল হচ্ছে যতবারই সেটাকে ভাগ করা যায় না কেন সেটা প্রত্যেকবারই সমান অংশে বিভক্ত হয়। তারপর আসো বহিত্বকের গঠন। আমি এইগুলো এই টার্মগুলো যেহেতু পড়িয়েছি আগে, সুতরাং একটু দ্রুত পড়িয়ে যাচ্ছি, যে জানো এই টার্মগুলো, যদি আগে ক্লাসে এটা করা হয়েছে। এখন আবার হচ্ছে এটা অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্য বলছি। তারপর রন্ধ্রের কথা, বহিত্বকের কথা, যে ত্বকটা কিরকম, ত্বকটা হচ্ছে অর্নামেন্টেশনটা কিরকম, ত্বকের অ্যারেঞ্জমেন্টটা কিরকম, যে অনুকরণ থাকতে পারে বা অনেক সময় অনুকরণ থাকতে পারে না, বিভিন্ন রকম ছিদ্র থাকে, স্পাইন থাকে, সিলিয়া থাকে, এরকম বিভিন্ন ধরনের অ্যারেঞ্জমেন্ট বা অর্নামেন্টেশন থাকতে পারে ত্বকের ক্ষেত্রে। রন্ধ্রের ক্ষেত্রে আসো, যে রন্ধ্রের ক্ষেত্রে যদি বলি যে রন্ধ্রটা বা ছিদ্র, হ্যাঁ পরাগরেণু ছিদ্রটা কিরকম, অনেক রকমের
ছিদ্র থাকতে পারে, ছিদ্র সংখ্যা বা অবস্থান, হ্যাঁ, বা বৈচিত্র্য এরকম থাকতে পারে। এই হচ্ছে যে এইগুলো মোটামুটি হচ্ছে যে পরাগরেণুর অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্য। তো এই যে বলছিলাম যে অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্যের মধ্যে বলছিলাম যে কি ত্বকের কথা বলেছি। ত্বকের কথা দেখো যে বহিত্বক বা ত্বক, এটা কিসের? পরাগরেণুর কথা বলছি যে পরাগরেণুর বহিত্বকটা কিরকম। তো যেটা হচ্ছে যে সাধারণত যে অপুষ্পক বা নিম্ন শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে, যেটা যেমন শৈবাল, ছত্রাক, এগুলোর ক্ষেত্রে রেণু বা স্পোরের ক্ষেত্রে খুব একটা ভেরিয়েশন বা বৈচিত্র্য লক্ষ্য করা যায় না। পরাগরেণুগুলোতে মানে প্রাচীরে কোনো বৈচিত্র্য লক্ষ্য করা যায় না। সাধারণত প্রোটোপ্লাজমের বাইরে একটা আবরণ থাকে যেটা ত্বক হিসেবে পরিচিত। কিন্তু একটু উন্নত দিকে যদি অপুষ্পক উদ্ভিদে দেখি যে শৈবাল ছত্রাকের থেকে বায়োফাইটটা একটু উন্নত, সেক্ষেত্রে বায়োফাইটটা কিছুটা কি দেখা যায় যে এই এক্সাইন ইন্টার্ন থাকাতে কিছুটা বৈচিত্র্যপূর্ণ দেখা যায়। সবচেয়ে বেশি অপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে বলছি, নট অপুষ্পক উদ্ভিদ। তো অপুষ্পক উদ্ভিদের মধ্যে টেরিডোফাইটার মধ্যে এই বৈচিত্র্যটা সবচেয়ে বেশি। পরাগরেণুর যে আবরণের বা বহিত্বকের যে বৈচিত্র্যটা বা ভেরিয়েশনটা, সেটা সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় অপুষ্পক উদ্ভিদের মধ্যে টেরিডোফাইট। তোমরা জানো যে হাইক্রিপ্টোগ্যামস বলা হয় টেরিডোফাইটকে, যে অপুষ্পক উদ্ভিদের মধ্যে একটি উন্নত শ্রেণীর যেটা, সেটাকে বলা হচ্ছে যে বলা হয় টেরিডোফাইট। সেই টেরিডোফাইটের বহিত্বকে এক্সাইন বলো, ইনটাইন বলো, এই স্তরগুলো দেখা যায় এবং এগুলোর মধ্যে বিভিন্ন ধরনের ভেরিয়েশনও লক্ষ্য করা যায়। তো ত্বকে, এই যে ত্বকের কথা বললাম, সে পরাগরেণুর বহিত্বকে বিভিন্ন ধরনের স্তর বিন্যাস, হ্যাঁ, বহিত্বকে যে প্রাচীরটা বিভিন্নভাবে স্তরীভূত থাকে বা স্তর বিন্যাস দেখা যায়, সেটাকে 3টা ভাগে ভাগ করা যায়। বাইরের দিকে ত্বকের যে অংশটা, সেটাকে বলা হয় যে বহিত্বক। আমরা বহিত্বকটা বলে আমরা কি বলতে পারি? প্যারাইন বা পেরিস্পোরিয়া। বোর্ড কি দেখা যাচ্ছে? নিশ্চয়ই দেখতে পাচ্ছ। 1 নম্বর যে স্তরটা, ত্বকের পরাগরেণুর ত্বকের যে স্তরীভূত বা স্তর বিন্যাস বা স্ট্রাটিফিকেশন যেটা দেখা যায় বাইরের দিক থেকে, যে স্তরটা সেটা হচ্ছে প্যারাইন বা পেরিস্পোরিয়াম বলা হয়, বা এটাকে কি বলা হয় আরেকটা নামে আছে যে এপিস্পোরিয়ামও এটাকে বলা যায়। ঠিক আছে। দ্বিতীয় যে স্তরটা সেটা হচ্ছে এক্সাইন। এক্সাইন বা এক্সোস্পোরিয়াম। ঠিক আছে। 3 নম্বর স্তরটা দেখো যেটা ইনটাইন, যেটা ভেতরের দিকে প্রাচীর, হ্যাঁ, সেটাকে বলা হয় ইনটাইন বা এন্ডোস্পোরিয়াম। এই হচ্ছে পরাগরেণুর যে বহিত্বক, যে ত্বকের যে স্তরীভূত বা স্তরবিন্যাস, সেটার অনুযায়ী তাকে 3টা ভাগে ভাগ করা যায়, প্যারাইন, এক্সাইন এবং হচ্ছে ইনটাইন। তো এই স্তরটা কি, যে প্যারাইন স্তরটা, যে সবচেয়ে বাইরের দিকে যে প্রাচীরটা থাকে পরাগরেণুর, সে প্রাচীরটাকে বলা হয় কি প্যারাইন বলা হয়, বা পেরিস্পোরিয়াম বা এপিস্পোরিয়ামও বলা হয়। সাধারণত টেরিডোফাইটার ক্ষেত্রে সেটা এই প্রাচীরটা দেখা যায়, পেরিস্পোরিয়াম বা এপিস্পোরিয়াম, এই প্রাচীরটা টেরিডোফাইটের ক্ষেত্রে দেখা যায়। এটা একটা অর্ধ স্বচ্ছ একটা পাতলা প্রাচীর। ঠিক আছে। যে এই প্রাচীরটা যেটাকে একটা মানে বাইরের দিকে যে পরাগরেণুর বাইরে যে প্রাচীরটা থাকে, সেটাকে বলা হয় কি প্যারাইন বা পেরিস্পোরিয়াম। হ্যাঁ, সাধারণত টেরিডোফাইটের ক্ষেত্রে এই প্রাচীরটা দেখা যায়, তবে কিছু ব্যতিক্রম আছে। নগ্নবীজি উদ্ভিদের মধ্যে যেমন অরোকেরিয়া, জুনিপার, এগুলোতে কি দেখা যায় যে এই প্রাচীরটা প্যারাইনটা দেখা যায়, একে এপিস্পোরিয়ামও বলা যায়। ঠিক আছে। এরপর আসো এক্সাইন। এক্সাইনটা হচ্ছে যে প্যারাইনের নিচে বা পেরিস্পোরিয়ামের ভেতরে যে প্রাচীরটা থাকে, সেটাকে বলা হয় এক্সাইন বলা হয়। সাধারণত আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে এই এক্সাইনটা বিশেষভাবে লক্ষণীয়, যে এই এক্সাইনটা দেখা যায়। এই প্রাচীরটা অপেক্ষাকৃত কি একটা পুরু প্রাচীর। এই যে বাইরের লেয়ারটা যেটা বললাম যে টেরিডোফাইটের ক্ষেত্রে একটা পাতলা অর্ধস্বচ্ছ পদার্থ থাকে, কিন্তু টেরিডোফাইটের ক্ষেত্রে, আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে, এই যে পরাগরেণুর যে বাইরের যে প্রাচীরটা এক্সাইনটা, সেখানে সাধারণত হলো কি প্যারাইন থাকে না, যে ত্বকটা থাকে, ত্বকের যে প্রাচীর বাইরের দিকে, সেটাকে বলা হয় এক্সাইন বলা হয়। সেই এক্সাইনটা কি একটু স্বচ্ছ মোটা একটা পুরু প্রাচীর থাকে সেই এক্সাইনে। এটা হলো সাধারণত আবৃতবীজী উদ্ভিদের বিশেষ একটা বৈশিষ্ট্য। এবং এই যে প্রাচীরটা বললাম, এই প্রাচীরে বিভিন্ন ধরনের বৈচিত্র্যতা দেখা যায়, যে বৈচিত্র্যপূর্ণ বৈশিষ্ট্য প্রাচীরে লক্ষ্য করা যায়। এইটাকে আবার এই যে এক্সাইনের কথা বললাম,
এক্সাইন আবার দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে নেক্সট সাইন এবং হচ্ছে একটা এই এক্সাইনটাকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে যে বাইরের দিকে যে একটা প্রাচীর অপেক্ষিত সেটাকে বলে সেক্স সাইন, এবং ভেতরের দিকে এই যে বহি প্রাচীর যেটা এক্সাইনের কথা বলছি, যে এই এক্সাইনের প্রাচীরটা আবার যে বাইরের দিকে যেটা অপেক্ষিত বাইরের যে প্রাচীরটা সেটা মানে ভিতরের দিক থেকে সেটা হচ্ছে এক্সাইন এবং হচ্ছে ভিতরেরটা হচ্ছে নেক্সাইন। এই দুইটা প্রাচীর দেখা যায় কোথায়? এক্সাইনের ক্ষেত্রে দেখা যায়। ঠিক আছে, তো দেখা যায় যে এই যে প্রাচীরের বললাম যে বিভিন্ন ধরনের বৈচিত্র্য লক্ষ্য করা যায়, সেই অনুযায়ী আবার হচ্ছে কম্পোজিটি, যেটা কিনা যে আবৃত বীজী উদ্ভিদের মধ্যে যে দ্বিবীজপত্রী উদ্ভিদ আছে সেটার সবচেয়ে আধুনিক পরিবার যে কম্পোজিটি, বা যেটা তোমরা জানো যে অ্যাস্টারেসি, সেখানে কি বিভিন্ন ধরনের ত্বকের কি বৈশিষ্ট্য বা পরিলক্ষিত হয়। ঠিক আছে, কিরকম হতে পারে আমি এক দুইটা ছবি এঁকে দেখাচ্ছি, দেখো। এরকম এরকম হতে পারে কিংবা এরকম হতে পারে। এরকম বিভিন্ন রকমের প্রাচীরটা বিভিন্ন ভাবে অলঙ্কৃত হতে পারে। কোথায় এক্সাম্পল বললাম যে কম্পোজিটির ক্ষেত্রে, কম্পোজিটিভ বা অ্যাস্টারেসি ফ্যামিলি সেটা একটা দ্বিবীজপত্রীর একটা উন্নত পরিবার, সেক্ষেত্রে দেখা যায় যে পরাগরেণুর বাইরের দিকে হ্যাঁ প্রাচীরটা বিভিন্নভাবে অলঙ্কৃত থাকে এবং এটার একটা বৈশিষ্ট্য সেন্টিমিটার ভালো গুরুত্ব সহকারে কি ব্যবহার করা যায়, করা হয় আর কি। তারপরে ভেতরে তিনটা প্রাচীরের কথা বলছিলাম, যে একটা হলো প্যারাইন বা পেরিস্পোরিয়াম, এক্সোস্পোরিয়াম হচ্ছে, আরেকটা হচ্ছে এন্ডোস্পোরিয়াম। এই এন্ডোস্পোরিয়ামটা হচ্ছে সবচেয়ে ভেতরে যে প্রাচীরটা, এটা মানে ইন্টারন বলা হয়, যে কোনো কোনো ক্ষেত্রে সেটা এটা দেখা যায় এই প্রাচীরটা অর্ধবেদ্য, একটা এটাও পাতলা প্রাচীর এবং অর্ধবেদ্য প্রাচীর। তবে এক্সাইন যেরকম বৈচিত্র্যময়তা দেখা যায় এক্সাইন প্রাচীরে, পরাগরেণুর এক্সাইনের ক্ষেত্রে বা বহিত্বকের যে প্রাচীরটা সেটাতে যেমন হচ্ছে অর্নামেন্টেশন দেখা যায়, সেটা এই ক্ষেত্রে দেখা যায় না। ইন্টারের ক্ষেত্রে প্রাচীরটা অতটা বৈচিত্র্যময়তা লক্ষ্য করা যায় না, যতটা না কিনা যে এক্সাইনের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। ঠিক আছে, এই হলো পরাগরেণুর তিনটা কি যে বহিত্বকের যে গঠনে যে তিনটা প্রাচীর দেখা যায় বা স্তর বিন্যাস দেখা যায়, সেই তিনটা, একটা বলেছি কি পেরিস্পোরিয়াম, দেন বললাম কি এক্সাইন এবং হচ্ছে কি ইন্টার্ন। এই হলো তিনটা প্রাচীরের কথা বললাম। এই যে পরাগরেণুর প্রাচীরের কথা বললাম বা ত্বকের কথা বললাম, সেই ত্বকের আবার যে মাঝে মাঝে দেখা যায় যে যে বাইরের যে আবরণটা পাতলা যে প্রাচীরটা, সেটা মাঝে মাঝে কি দেখা যায় যে ফাঁকা থাকে। ধরো এটা একটা পরাগরেণু, যে বাইরের যে প্রাচীরটা কি বলেছি যে এক্সাইন বলেছি, সেই প্রাচীরটা কি করে যে মাঝে মাঝে কি থাকে, ফাঁকা থাকে। হ্যাঁ, যে সমস্ত পরাগরেণুর এই যে পাতলা প্রাচীরটাতে বাইরে যে আবরণের সাধারণত কি বলেছি যে এক্সাইনের ক্ষেত্রে বিশেষ বৈচিত্র্যপূর্ণতা লক্ষ্য করা যায়, কোনো কোনো ক্ষেত্রে এখানে প্রাচীরটা থাকে না, হ্যাঁ সেই জায়গায় একটা ছিদ্রের মতো মনে হয়। ঠিক আছে, সেই ছিদ্রটাকে বলা হচ্ছে যে পোর বা অ্যাপারচার বলা হয়। ঠিক আছে, বা রন্ধ্র বলা হয় বা ছিদ্র বলা হয়। পরাগরেণুর ত্বকের কথা বলছি, যে ত্বকের যে বাইরে যে পাতলা আবরণটা আছে সেখানে মাঝে মাঝে কি দেখা যায় যে প্রাচীরটা থাকে না। তো যে জায়গাটায় এই প্রাচীরটা থাকে না, হ্যাঁ এটা শুধু এক্সাইনের ক্ষেত্রে, কিন্তু ইন্টার্নের ক্ষেত্রে প্রাচীরটা থাকে। এক্সাইনের ক্ষেত্রে যখন প্রাচীরটা থাকে না, সেই জায়গাটাতে কি হয় যে একটা ছিদ্র তৈরি হয়, পোরের মতো মনে হয়, যেটাকে বলা হয় অ্যাপারচার বলা হয়, যে ইংরেজিতে অ্যাপারচার বলা হয়। যদিও সুইডিশ বিজ্ঞানীর নাম দিয়েছে কি ট্রিম নাম দিয়েছে। ঠিক আছে, ট্রিম, ট্রিম নামটা বেশ গ্রহণযোগ্য। কি নাম দিয়েছে? ট্রিম। কে এই নামটা কে দিয়েছেন? ট্রিমের কথা বললাম, সুইডিশ বিজ্ঞানী আর্টম্যান, যাকে বলা হয় যে আধুনিক পরাগরেণুবিদ্যার জনক। উনি এই যে ছিদ্রগুলোর নাম সেটাকে ইংরেজিতে বলা হচ্ছে যেটাকে অ্যাপারচার, এবং হচ্ছে উনি নাম দিয়েছেন এটা ট্রিম। এটা হচ্ছে ট্রিম।
ঠিক আছে। তো এই যে পাতলা প্রাচীর যেটা আবরণগুলো এখানে থাকে, কি হয় যে মাঝে মাঝে ছিদ্র, মানে আবরণটা থাকে না, সেক্ষেত্রে এটা কি হয় যে ছিদ্রের মতো দেখা যায়, সেটাকে বলা হচ্ছে অ্যাপারচার বা ট্রিম বলা হয়। এই অ্যাপারচার বা ট্রিম বা ছিদ্রেরও বিশেষ ধরনের বৈচিত্র্যতা লক্ষ্য করা যায়। সেটা হতে পারে সংখ্যার ক্ষেত্রে, বা এটা সংখ্যা কয়টা, একটা পরাগরেণুতে কয়টা সংখ্যা থাকতে পারে, বা এটা পরাগরেণুর কোন জায়গাটা অবস্থান করে সেটার উপর থাকতে পারে, বা এটার যে বৈচিত্র্য বা বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স সেটার উপরও নির্ভর করে বৈচিত্র্যতা দেখা যায়। এইটা তো এই যে পাতলা প্রাচীরের কথা বললাম, যে যে জায়গায় এই পাতলা প্রাচীরটা থাকে সেখানে কি হয়, একটা এই যে ছিদ্র পথেই সাধারণত পরাগরেণুর পরাগায়ন অঙ্কুরোদ্গম ঘটে। ঠিক আছে। এই যে ছিদ্রপথে বহিতকে যে ছিদ্রটা একজাইনে যে পাতলা ছিদ্র বা রন্ধ্র, সেখানে পরাগরেণুর কি হয়, অঙ্কুরোদ্গম ঘটে। ইন্টাইনটা কি করে, অনুকূল পরিবেশে এই ইন্টাইনটা কি হয় যে বর্ধিত হয়ে যায়, এই জায়গাটা কি ফিল আপ করতে বর্ধিত হয়ে সেখানে কি করে একটা পরাগনল গঠন করে। ঠিক আছে। অনুকূল পরিবেশে এই ইন্টাইনটা বর্ধিত হয়ে কি করে, এখানে একটা পরাগনল গঠন করে। এই যে বললাম যে পরাগরন্ধ্রের এই যে বৈচিত্র্যটা দেখা যায়, যে বিভিন্ন, সেটা সংখ্যার ক্ষেত্রে বলতে পারো, বা অবস্থানের ক্ষেত্রে বলতে পারো, বা চারিত্রিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে বলতে পারো, এটা বিভিন্ন ধরনের এরকম বৈচিত্র্যতা দেখা যায়। কোনো কোনো ক্ষেত্রে এই যে পরাগরন্ধ্রের যে প্রাচীরটা পাতলা থাকে, তো যখন এই প্রাচীরটা পাতলা থাকে তখন তাকে বলা হয় টেনি মার্জিনেট। কি বলা হয়, টেনি মার্জিনেট। যখন কিনা পরাগরেণুর প্রাচীরটা পাতলা থাকে সেক্ষেত্রে এটাকে বলা হয় যে, পাতলা যখন প্রাচীর থাকে তখন সেক্ষেত্রে এটাকে বলা হয় টেনি মার্জিনেট। যখন কিনা প্রাচীরটা পুরু থাকে তখন তাকে বলা হয় ক্রসি মার্জিনেট। তখন তাকে বলা হয় ক্রসি মার্জিনেট। আর যখন এই প্রাচীরটাতে অনিয়মিত হয়, এই যে এটা বলছি যে বহিতকের কথা বলছি, এক্সাইনের কথা বলছি, যে প্রাচীরটা কি থাকতে পারে, যে পাতলা থাকে সেটাকে বলা হয় টেনি মার্জিনেট। যখন প্রাচীরটা অপেক্ষাকৃত পুরু থাকে তখন বলা হয় ক্রসি মার্জিনেট। এবং প্রাচীরটা যখন অনিয়মিত হয় তখন তাকে বলা হয় প্রাচীরটা যখন স্থানে স্থানে ফোলা থাকে তখন তাকে বলা হয় অ্যাসপিডোট। অ্যাসপিডোট কোনটা, যে বললাম যে পরাগরেণুর যে বাইরে যে প্রাচীরটা সেটা যদি পাতলা থাকে সেটাকে বলা হয় টেনি মার্জিনেট, পুরু থাকলে ক্রসি মার্জিনেট, এবং স্থানে স্থানে অনেক সময় দেখা যায় যে ফোলা থাকে, সেক্ষেত্রে সেটাকে বলা হয় অ্যাসপিডোট। আমি একটা ছবি এঁকে দেখাচ্ছি তোমাদেরকে অ্যাসপিডোটটা কিরকম থাকতে পারে। এটা কি টাইপের পরাগরেণু, এটা একটা বৃত্তাকার পরাগরেণু। ঠিক আছে। এই যে এটা একটা পরাগরেণু, যে প্রাচীরটা কি বলেছে যে এসপিডট, যদি অনেক সময় প্রাচীরটা বাইরের দিকে কি থাকে, প্রান্তটা ফোলা ফোলা থাকে, সেটাকে বলা হচ্ছে যে এসপিডট বলা হয়। এটা সাধারণত মেরুর দিকে, যখন কিনা এই ছিদ্রগুলো মেরুর দিকে থাকে তখন এরকম ফিগার। আবার যখন কিনা যে এটা বিষুবীয় অঞ্চলে বা মাঝ বরাবর থাকতে পারে তখন এসপিডটটার ফিগারটা কিরকম হবে দেখো, এরকম বিষুবীয় অঞ্চলের দিকে যখন থাকে তখন ফোলাটা এই টাইপের হয়। ঠিক আছে। এটা হচ্ছে যে পরাগরেণুর প্রাচীরের কথা বলছি, যে এসপিডট টাইপের, যে যখন মাঝে মাঝে স্থানে কিরকম থাকে, যে ফোলা ফোলা থাকে। এটা বিষুবীয় অঞ্চলের ক্ষেত্রে যখন পরাগরেণুটা বিষুবীয় স্থানে থাকে। তো
তো এই যে পরাগ গ্রন্থের কথা বললাম যে এটা বিশেষ বৈচিত্র্যপূর্ণ একটা বৈশিষ্ট্য। এই যে পরাগরেণুর যে বৈচিত্র্যের কথা বললাম, যে যেটা সংখ্যার কথা, যেটাকে বলা হয় যে পরাগগ্রন্থের সংখ্যা, তারপর হচ্ছে অবস্থান, সংখ্যা যেটা নাম্বার, তাই না? সংক্ষেপে এটাকে কি বলা হয়? এন দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? অবস্থান বা পজিশন, যেটাকে সংক্ষেপে পি দ্বারা প্রকাশ করা হয়। আরেকটা আছে পরাগ রন্ধ্রের বৈশিষ্ট্য বা বৈচিত্র্য বা ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে? যেটাকে বলা হয় সংক্ষেপে সি দ্বারা প্রকাশ করা হয়, এনপিসি। তিনটাকে একত্রে কি বলা হয়? এনপিসি বা এনপিসি তন্ত্র। তোমাদের পরীক্ষাতে এই এনপিসি তন্ত্রটা প্রায়ই আসে, সেই হিসেবে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস, ঠিক আছে? আশা করি ক্লাসে, এই যে ক্লাস নিচ্ছি, ক্লাসে বুঝবে, পরবর্তীতে বই এরপর ক্লাসের পরে বই দেখে মিলিয়ে নিজেরা সুন্দর করে এটা আরেকবার যদি পড়ো তাহলে বুঝে যাবে, এবং সেটা অবশ্যই লিখে রাখবে। যে আমার মনে হয় লিখে পড়লে অনেকটা মাথায় থাকে, ঠিক আছে? যেহেতু তোমরা এখন বাসায় আছো, অনেক সময় আছে, প্রত্যেকটা ক্লাসেই তোমরা কি করতে পারো, ক্লাস শেষে বই দেখে মিলিয়ে নিজেদের মতো করে একটা যদি নোট করে নাও, তবে সেটা অনেক ভালো হবে। দেখো কি বলেছি, যে পরাগগ্রন্থের কথা বলছি, যে পরাগগ্রন্থের বৈশিষ্ট্য, যে বিভিন্ন ধরনের বৈচিত্র্যপূর্ণ বৈশিষ্ট্য দেখা যায়। এই যে পরাগগ্রন্থের যে বৈশিষ্ট্যটা, সেটা কি হতে পারে? রন্ধ্রের কথা যেটা ইংলিশে কি বলেছি, যে অ্যাপারচার বলা হয়, এবং সুইডিশ বিজ্ঞানী যিনি আধুনিক পরাগরেণু বিদ্যার জনক আর্টম্যান, তিনি ওটাকে নাম কি দিয়েছেন? ট্রিম, যেটা বেশ গ্রহণযোগ্য পরাগরেণু বিদ্যায়। ট্রিম শব্দটা, ছিদ্রের পরিবর্তে ট্রিম শব্দটা। আরেকটা নামও আছে ঘাত হিসেবেও বলা হয়, ঠিক আছে? তো এটা এই যে পরাগরেণু মধ্যে রন্ধ্রের কি থাকে? সংখ্যার বৈচিত্র্য থাকতে, সংখ্যা, অবস্থান এবং বৈশিষ্ট্য, এই তিনটাকে সংক্ষেপে প্রকাশ করার জন্য উনি কি করেছে? একটা এনপিসি তন্ত্র দিয়েছেন। কে? এটা আর্টম্যান। উনি কি? আধুনিক পরাগরেণু বিদ্যার জনক আর্টম্যান। উনি কি করেছে? যে এই যে পরাগরেণু রন্ধ্রের সংখ্যা, যেটাকে সংক্ষেপে এন, নাম্বার সংক্ষেপে এন বলা হয়, পজিশন সংক্ষেপে পি, ক্যারেক্টার সংক্ষেপে সি, হ্যাঁ, এই তিনটাকে একত্র করে কি করেছে? যে এনপিসি তন্ত্র বলেছে, যেটা পরাগরেণুর ক্ষেত্রে, রন্ধ্রের ক্ষেত্রে একটা কি, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং পরাগ বিষয়ক অনেক ক্ষেত্রে এটা, এই বৈশিষ্ট্যটাকে, এনপিসি বৈশিষ্ট্য গুরুত্ব সহকারে ব্যবহার করা হয়। তো এই এখন আসো যে ডিটেলসে যাই। পরাগরেণু, এই যে রন্ধ্রের সংখ্যা বলতে কি বুঝিয়েছে? পরাগরেণুতে সাধারণত কি থাকতে পারে? যে ছিদ্র থাকতে পারে। তো ছিদ্রটা অনেক সময় কি হয়? যে একটা থাকতে পারে, দুইটা থাকতে পারে, তিনটা, এরকম থাকতে পারে, একের অধিক থাকতে পারে। আবার কোনো কোনো ক্ষেত্রে, পরাগরেণুর ক্ষেত্রে কোনো ছিদ্র থাকে না। যে সমস্ত ক্ষেত্রে পরাগরেণুতে কোনো ছিদ্র থাকে না, সেটাকে বলা হয় একট্রিম। আমি এই লেখাগুলো মুছে দিচ্ছি, ওইটা শুধু থাকুক। দেখো কি হতে পারে? যে অ্যাক্টিভ হতে পারে, যে সমস্ত পরাগরেণুর ক্ষেত্রে যে কোনো ছিদ্র থাকে না, সেটাকে বলা হয় অ্যাক্টিভ। কোনো সমস্যা নেই তো? দেখছো? আচ্ছা, অ্যাক্টিভ হচ্ছে যে পরাগরন্ধ্রের সংখ্যা, যে বলেছি যে পরাগরেণু রন্ধ্রে সাধারণত সংখ্যা একটা বা দুইটা থাকতে পারে, হ্যাঁ। যে সমস্ত ক্ষেত্রে কোনো ছিদ্র থাকে না, সেটাকে বলা হয় অ্যাক্টিভ বা ছিদ্রবিহীন। হ্যাঁ, টিম নামটা বলেছি যে আর্টম্যান দিয়েছে, ছিদ্রকে টিম হিসেবে বলেছেন। আবার কোনো কোনো ক্ষেত্রে এই ছিদ্রটা কয়টা থাকতে পারে? দুইটা থাকতে পারে, তিনটা থাকতে পারে। ছিদ্র এই অনুযায়ী এটাকে ভাগ করা হয় ডায়াট্রিম, মানে 6টা পর্যন্ত, 6টা শ্রেণীতে এটাকে ভাগ করা যায়। দুইটা থাকলে ডাইট্রিম, তিনটা থাকলে ট্রাইট্রিম, ঠিক আছে? এরকম 4টা যদি ছিদ্র থাকে, তাকে বলা হয় টেট্রাট্রিম। পেন্টাট্রিম,
হেক্সাটিম। লেখাগুলো কি তোমরা দেখতে পাচ্ছ? আমি আসলে বুঝতে পারছি না লেখাগুলো ক্লিয়ার কিনা আজকে। ছিদ্রবিহীন যেটা বলেছি অ্যাট্রিম থাকতে পারে। তারপর এরকম ডায়াটিম দুইটা থাকলে ডায়াটিম, তিনটা ছিদ্র থাকলে ট্রাইটিম, এরকম টেট্রাটিম, প্যান্টাটিম, হেক্সাটিম থাকতে পারে। 6-এর অধিক যখন ছিদ্র থাকে তখন তাকে বলা হয় পলিট্রিম। কত? যখন 6-এর অধিক থাকে তখন তাকে কি বলা হয়? পলিট্রিম বলা হয়। ঠিক আছে। আর এই যে 7টা পর্যন্ত, এই যে 1 থেকে 7টা কথা বললাম, কয়টা এখানে? 1 2 3 4 1 2 3 4 5 6 আর 7। এই 7টাকে বলা হয় নমোট্রিম বলা হয়। এই যে মানে 1 থেকে 7টা পর্যন্ত যেটা, সেটাকে বলা হচ্ছে যে নমোট্রিম বলা হয়। ঠিক আছে। আর যখন কিনা কোনো ইয়ে থাকে না, ধরো যে এই ছিদ্রগুলো যখন অনিয়মিত ভাবে থাকে তখন বলা হয় যে অ্যানোমেট্রিম বলা হয়। কি বলা হয়? এই ছিদ্রগুলো যখন অনিয়মিত ভাবে থাকে তখন বলা হয় অ্যানোমেট্রিম। ঠিক আছে, অ্যানোমেট্রিম। এই হলো ছিদ্র। সুতরাং বৈশিষ্ট্য অনুযায়ী পরাগগ্রন্থের ছিদ্রকে 1 থেকে 9, পরাগগ্রন্থের ছিদ্রকে 9টা শ্রেণীতে ভাগ করা যায়। ঠিক আছে, কয়টা শ্রেণীতে বললাম? 9টা শ্রেণীতে। যেমন হচ্ছে যে কি বললাম, ছিদ্রবিহীনটা হচ্ছে একটিম, মনোটিম, পলিটিম, এরকম বিভিন্নভাবে ভাগ করা যায়। এরপর আসো পরাগগ্রন্থের অবস্থান। পরাগগ্রন্থের অবস্থান, পরাগগ্রন্থটা কোথায় থাকে সেই হিসেবেও একে 6টা শ্রেণীতে ভাগ করা যেতে পারে। যেমন হচ্ছে ছিদ্রটা অনেক সময় দেখা যায় যে একটা থাকতে পারে ছিদ্র, বা যখন একটা কিনা পরাগগ্রন্থের ক্ষেত্রে ছিদ্রটা একটা থাকে, মানে সেক্ষেত্রে অবস্থানটা হয় দূরবর্তী স্থানে। আবার অনেক সময় ছিদ্রটা কি কাছে হয়, বিষুবী অঞ্চলের দিকে হয়, তখন তাকে বলা হয় ডিস্টাল বলা হয়। ঠিক আছে, সরি, যখন দূরবর্তী স্থানে থাকে, যখন একটা ছিদ্র থাকে সেক্ষেত্রে এটা কি থাকে? দূরবর্তী স্থানে থাকে, তখন সেটাকে বলা হয় ডিস্টাল বলা হয় তাকে ডিস্টাল। এবং যখন যেটা কাছে, যখন এটা কি থাকে যে একটার বেশি থাকে তখন সেটা কি আস্তে আস্তে কি বিষুবী অঞ্চলের দিকে থাকে। যখন কিনা বিষুবী অঞ্চলের দিকে থাকে তখন সেটাকে বলা হয় জোনাল বলা হয়। তো এই অনুযায়ী যে অন্তমেরুর দিকে যেগুলো থাকে সেটাকে বলা হয়, এই যে পরাগগ্রন্থের অবস্থানের কথা বলছি বা পজিশনের কথা বলছি, সেটা সাধারণত কি বলেছি 1টা থেকে 20টা পর্যন্ত পরাগগ্রন্থ থাকতে পারে। সাধারণত গোলাকার যে কণাগুলো দেখা যায় সেখানে 5টা পর্যন্ত থাকতে পারে, এবং সেগুলো কি থাকে? জ্যামিতিক হারে অবস্থান করে। এদের ডিস্টেন্সটা হয় কি জ্যামিতিক ভাবে। যেমন কিনা যদি 2টা থাকে ছিদ্র, সেক্ষেত্রে ছিদ্রটাকে 2টার মধ্যে ডিস্টেন্সটা হবে কি 180 ডিগ্রি, এটা জ্যামিতিক ভাবে। আবার যখন 3টা ছিদ্র থাকে সেক্ষেত্রে ছিদ্রটা কি হবে 120 ডিগ্রি। 2টা ছিদ্র থাকলে ছিদ্র দুটোর মধ্যে দূরত্ব হচ্ছে 180 ডিগ্রি, 3টা থাকলে 120 ডিগ্রি কোণে অবস্থান করে, জ্যামিতিক হারে, যেটা বলেছি জ্যামিতিক কোণে অবস্থান করে। এবং হচ্ছে যখন 4টা থাকে ছিদ্র সেটা 90 ডিগ্রি কোণে অবস্থান করতে পারে, এবং এটা অবশ্যই জ্যামিতিক হারে। যেটা বলছিলাম যে অবস্থান অনুযায়ী এটা হলো যদি অন্তমেরুর দিকে থাকে তাকে বলা হয় ক্যাটা, যদি মেরুর দিকে থাকে, ভেতর মেরুর দিকে, অন্তমেরুর দিকে ক্যাটা, মেরুর দিকে যদি থাকে তাহলে অ্যানা, যদি বিষুবীয় অঞ্চলের দিকে থাকে, বিষুবীয় অঞ্চলে থাকে তাকে বলা হয় জোনো। এরকম ভাবে থাকতে পারে। অবস্থান অনুযায়ী তাকে 6টা ভাগে ভাগ করা যায়। যেমন ক্যাটা থাকতে পারে, অ্যানা থাকতে পারে, জোনো থাকতে পারে, এরকম যেগুলা কিনা যে 2টা দূরবর্তী স্থানে থাকে, একটা ছিদ্র থাকলে সেটা দূরবর্তী স্থানে থাকতে পারে, যেটাকে বলে ডিস্টাল বলা হয়, এবং কাছে যেটা থাকে তাকে বলা হয় জোনাল বলা হয়। তো এরকম অবস্থানটা অনুযায়ী তাকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, ক্যাটা, অ্যানা, জোনো, এরকম বিভিন্নভাবে ক্যাটা, এরকম বিভিন্নভাবে এটাকে ভাগ করা যেতে পারে। ঠিক আছে। আবার অনেক ক্ষেত্রে সারা কি পরাগরেণু সারাটা দেহ জুড়ে সেটা কি থাকে অবস্থান করতে পারে ছিদ্র, সেক্ষেত্রে এটাকে বলা হয় প্যান্টো বলা হয়। কি বলা হয়? প্যান্টো। যখন কিনা পুরোটা পরাগগ্রন্থ জুড়ে এই ছিদ্রটা থাকে তখন তাকে বলা হয় প্যান্টো বলা হয়। ঠিক আছে।
এবার আসো পরাগরন্ধ্রের বৈচিত্র্য বা বৈশিষ্ট্য। পরাগরন্ধ্রের বৈশিষ্ট্যটা হচ্ছে যেটা সাধারণত দেখা যায় যে পরাগরন্ধ্রের বৈশিষ্ট্যের মধ্যে বিভিন্ন রকমের কি এটাও বৈচিত্র্যপূর্ণ বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এই যে রন্ধ্রের সংখ্যা বললাম, পরাগরন্ধ্রের অবস্থান বললাম, এটা ভ্যারি করে, এটার বৈচিত্র্যটা ভ্যারি করে বিভিন্ন ট্যাক্সার মধ্যে ভ্যারি করে, বিশেষ করে গণের মধ্যে বা পরিবারের মধ্যে বা প্রজাতির মধ্যে এটা ভ্যারি করে, এটা বিভিন্ন ধরনের ভ্যারিয়েশন দেখা যায়। তো এই ক্ষেত্রে যে বৈচিত্র্যের কথাটা বললাম, সাধারণত দেখা যায় যে পরাগরেণুর যে ত্বকগুলো আছে, যে বাইরের যে ত্বক এক্সাইন, সেটার আবার কি বলেছি যে দুইটা ত্বক বলেছিলাম, যে এক্সাইনকে দুইটা ভাগে ভাগ করা যায়, যে এক্সাইন যে স্তরটা দুইটা ভাগে ভাগ করা যায়, এবং বহিত্বকের কাছের দিকে যেটা বাইরের দিকে অপেক্ষিত সেটা সেক্সাইন এবং হচ্ছে নেক্সাইন। এটা হচ্ছে যে পরাগরেণুর বাইরের যে ত্বক। সাধারণত যে বাইরের ত্বকের মধ্যে কিন্তু এই রন্ধ্রটা থাকে ছিদ্রের, এই যে ছিদ্রের যে বৈশিষ্ট্যটা বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যটা বিভিন্ন বৈশিষ্ট্যে বৈচিত্র্যপূর্ণ। যেরকম হচ্ছে যে এই যে বাইরের ত্বকটা যেটা বললাম, যে ত্বকের দিকে যে রন্ধ্রগুলো, সেটাতে হলো যদি সেটা সরল রেখায় থাকে তবে যে রন্ধ্রটা তৈরি হয় সেটাকে বলা হয় সরল রন্ধ্র। এই যে এক্সাইনের দুইটা ইয়ে থাকে, যে বাইরের দিকে সেকশন এবং হচ্ছে নেক্সাইন, এই দুইটা ত্বক যদি মানে এই দুইটা রন্ধ্রের দিকে ত্বকটা যদি একই সরল রেখায় থাকে তবে যে রন্ধ্রটা তৈরি হয় তাকে বলা হয় সরল রন্ধ্র। কিরকম সেটা যে একটা ছবি এঁকে দেখাচ্ছি তোমাদেরকে। আচ্ছা, এই যে রন্ধ্রটা কি সরল রেখায় অবস্থিত, যে সরল রন্ধ্র বলা হয়, যে যখন কিনা এই যে সেক্সাইন বললাম নেক্সাইন বললাম, এই ত্বকগুলো ত্বকের এই অংশগুলো যখন একই সরল রেখায় থাকে তখন যে রন্ধ্রটা সমরেখায় থাকে বা সরল রেখায় থাকে তখন যে রন্ধ্রটা তৈরি হয় সেটাকে বলা হয় সরল রন্ধ্র। আর যখন এটা একই সরলরেখায় অবস্থান না করে ভিন্ন ব্যাসার্ধে অবস্থান করতে পারে বা ভিন্ন জায়গায় অবস্থান করতে পারে ভিন্নভাবে, তখন যে রন্ধ্রটা তৈরি হয় জটিল রন্ধ্র। ঠিক আছে, এই হলো রন্ধ্রের বৈশিষ্ট্য। তো এই যে রন্ধ্রের সংখ্যা বললাম, সেই সংখ্যা অনুযায়ী একে পোরেট বলো, মনোলিট বলো, মনোলিট, তারপর পোরেট, মনোপোরেট, মনোকালপেট, এরকম বিভিন্ন ধরনের অ্যানাকালপেট, ট্রাইকালপেট, এভাবে বিভিন্নভাবে এটাকে কি বৈশিষ্ট্য ভাগ করা যায়, যে এই রন্ধ্রের বৈশিষ্ট্য অনুযায়ী। তবে এখানে আরেকটা জিনিস, যে এই যে রন্ধ্রের যখন বৈশিষ্ট্য বলবে তখন এই যে বৈশিষ্ট্যের নামগুলো এটাকেও 7টা শ্রেণীতে ভাগ করা যায়। এই বৈশিষ্ট্যের নামগুলো হবে কি, যে সংখ্যা, রন্ধ্রের সংখ্যা এবং অবস্থানের সাথে সংযুক্ত হওয়ার পরে হিসেবে নাম প্রকাশ হয়। যেমন ধরো মনো অ্যানাকল্পেট, ট্রাই অ্যানাকল্পেট, এভাবে বিভিন্ন, যেটা কি বলেছি যে পরাগরন্ধ্রের বৈশিষ্ট্য অনুযায়ী যে পরাগরন্ধ্রের যে নামটা করা হবে, যে এটাকে বিভিন্ন শ্রেণীতে যে ভাগ করা যায়, একটা শ্রেণীর নাম হবে কি অনুযায়ী, রন্ধ্রের সংখ্যা এবং অবস্থান অনুযায়ী। সেটা আগে কি করতে হবে, যে রন্ধ্রের সংখ্যা, তারপর অবস্থান, দেন হচ্ছে ওটার সাথে যে ইয়াটা নাম্বার বৈশিষ্ট্যটা সেই অনুযায়ী এটাকে চিহ্নিত করা হবে বা সেই অনুযায়ী নাম করা হয়ে থাকে। যেমন মনো, যে সমস্ত ক্ষেত্রে কি বলেছি যে একটা থাকে সেটাকে বলা হচ্ছে মনো। আরেকটা জিনিস এখানে ইগনোট একটা টার্ম আছে,
পরাগরন্ধ্রের ক্ষেত্রে, এনপিসির ক্ষেত্রে, যে সমস্ত ক্ষেত্রে যে কি বলেছি যে পরাগরন্ধ্রে কোনো পরাগরেণুতে কোনো ছিদ্র থাকে না, সেগুলোকে বলা হয় একট্রিম বলা হয়। একট্রিমের ক্ষেত্রে অবস্থাটা ইগনোট হয়, ঠিক আছে। তো এটা হলো কি বলেছি যে মনো অ্যানাকল্পে। অ্যানা কোনটা, যে ক্যাটা যখন মেরুর দিকে, যখন পরাগরেণু অবস্থানটা যখন মেরুর দিকে, অন্তমেরুর দিকে থাকে, তখন সেটাকে বলা হয় ক্যাটা পজিশন। আর যখন মেরুর দিকে থাকে পরাগরন্ধ্রের অবস্থানটা, সেই পজিশনটাকে বলা হয় অ্যানা পজিশন। তাহলে মনো মানে হচ্ছে একটা, অ্যানা মানে হচ্ছে মেরুর দিকে অবস্থান, মনো অ্যানাকল্পে। এইভাবে ট্রাই অ্যানাকল্পেট, ট্রাই মানে তিনটা রন্ধ্র বিশিষ্ট, অ্যানা পজিশনে এবং হচ্ছে কল্পেট। এভাবে মনো অ্যানাকল্পেট, ট্রাই অ্যানাকল্পেট এরকম ভাবে নামকরণ করা হয়ে থাকে কিসের, এই যে পরাগরেণুর এই বৈশিষ্ট্যটাকে যেগুলোতে শ্রেণীতে ভাগ করা হয়েছে, সেই শ্রেণীগুলোর নাম কি, রন্ধ্রের সংখ্যা এবং অবস্থান অনুযায়ী সেটা নামকরণ করা হয়। এবং নামের আগে অবশ্যই কি রন্ধ্রের সংখ্যা বা ছিদ্রের সংখ্যা বা টিউবের সংখ্যা এবং হচ্ছে এর পজিশন, এই দুটো মিলিত হয়ে গেলে। এই যে বললাম যে এনপিসি সিস্টেমটা কিসের, এনপিসি তন্ত্রটা হচ্ছে পরাগরন্ধ্রের যে একটা বিশেষ বৈশিষ্ট্য, যে সংখ্যা, দ্যাট মিনস হচ্ছে নাম্বার, যেটাকে সংক্ষেপে এন দিয়ে প্রকাশ করা হয়, পজিশন, ক্যারেক্টারিস্টিক্স, এই তিনটাকে মিলিতভাবে আর্টম্যান কি বলেছে, একটা এনপিসি তন্ত্র প্রকাশ করেছে, যেটা কিনা পরাগরেণু বিদ্যার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বহন করে এবং বহুল প্রচলিত। এবং তোমাদের এই এনপিসিটা পরীক্ষাতে প্রায়ই আসে, আবারও বলছি যে এটা গুরুত্ব সহকারে পড়তে হবে তোমাদেরকে। তো এই যে এনপিসির কথা বললাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর এটার সাথে আরেকটা জিনিস আছে, যেটা আর্টম্যান এই জিনিসটাকে, যে এনপিসি সিস্টেমটাকে সংক্ষেপে প্রকাশ করার জন্য একটা ছক আকারে দিয়েছে। পরাগরেণুর সংখ্যা, অবস্থান এবং হচ্ছে কি এর মৌলিক বৈশিষ্ট্য, তিনটাকে একটা ছক আকারে প্রকাশ করেছে। যেটা যে বললাম যে টেইটোফাইটের ক্ষেত্রে কিরকম, তারপর হচ্ছে নগ্নবীজের ক্ষেত্রে কিরকম, দ্বিবীজপত্রীর ক্ষেত্রে কিরকম, তারপর হচ্ছে এটা মনোলিট, ডাইলিট, পোরেট, অ্যানাপোরেট, তারপরে এটা হচ্ছে কি যে পরিক্সিমাল, তারপর হচ্ছে ডিস্টাল, এটা কোথায় থাকে, যে পেরিঅক্সিমাল বা ডিস্টাল, এটার অবস্থানটা কোথায়, সেই অনুযায়ী একটা ছক দিয়েছেন। তোমরা কোশ্চেন অনুযায়ী সেই ছকটাকে কি করবে, অ্যান্সার করতে হবে। যাই হোক, ছকটা ইনশাল্লাহ আরেকদিন দেখিয়ে দিব। আজকে এই পর্যন্ত থাক, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো যাই হোক, আমি আজকে এই পর্যন্তই থাকুক, যে এনপিসি সিস্টেমটা পড়ালাম, যতটুকু চেষ্টা করেছি সোজা করে সহজ করে বলতে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তারপর বলছি বই দেখে একটু খেয়াল করে নিবে, আর একটু নিশ্চয়ই ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আজকে এই পর্যন্ত, নেক্সট দিন আবার দেখা হবে ইনশাল্লাহ, নেক্সট বুধবারে। যদি সুস্থ থাকি, ভালো থাকি, দোয়া করো আমার জন্য, তোমাদের জন্য আমার অনেক দোয়া রইল এবং আন্তরিক শুভেচ্ছা। সবাইকে ধন্যবাদ।